হিমালয়ের সবচেয়ে নিষ্ঠুর উচ্চতায়, যেখানে বাতাস ছুরির ফলার চেয়েও ধারালো হয়ে চামড়া কেটে রক্ত বের করে আনে, সেখানকার এক নির্জন বরফ জমা সামরিক চৌকিতে শুরু হয় এক অসম্ভব লড়াইয়ের কাহিনী। সুবেদার মেজর তানিয়া রায়চৌধুরী এক অটলচিত্ত নারী যোদ্ধা, যিনি কোনো সুপারিশ বা পরিচয় ছাড়াই শুধু নিজের যোগ্যতা ও রক্তঝরা পরিশ্রম দিয়ে সেনাবাহিনীর ইতিহাসে নাম লেখাতে চেয়েছিলেন। কিন্তু তিনি পড়েন সেই অন্ধকার জালে, যেখানে লিঙ্গ বৈষম্য, ক্ষমতার অপব্যবহার, নির্মম নির্যাতন আর মানসিক যন্ত্রণা একসঙ্গে মিলে একজন সৈনিকের সম্মানকে ছিন্ন ভিন্ন করে দেয়। এই কাহিনীতে আছে সম্মানের পতন, পরিবারের অটুট শক্তি এবং সেই চিরন্তন সত্য যে ন্যায়ের লড়াই কখনোই পরাজিত হয় না, শুধু কখনো কখনো তার জয়ের পথ অত্যন্ত দীর্ঘ ও রক্তাক্ত হয়। লাদাখের উঁচু বরফে ঢাকা পাহাড়ের এক প্রত্যন্ত সামরিক ঘাঁটিতে বাতাস তখনও খুরের মতো ধারালো মনে হচ্ছিল। একটি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা মহিন্দ্রা আরাড্ডো কমান্ডো টাইপ সামরিক যান পাহাড়ের ঢালে ধুলোর ঝড়ের মধ্যে দিয়ে এগিয়ে এলো। গাড়ি থেকে যিনি নামলেন তিনি একজন মহিলা সৈনিক ছিলেন, যাকে দেখে মনে হচ্ছিল বয়স 30-এর কোঠায়। সুবেদার মেজর তানিয়া রায়চৌধুরী। তার করক ইস্ত্রি করা কমব্যাট ইউনিফর্ম, এক নিখুঁত সোজা ভঙ্গি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তার এক দৃঢ় ও গভীর দৃষ্টি প্রমাণ করে দিচ্ছিল যে তিনি কোনো সাধারণ সৈনিক ছিলেন না। প্রস্তুত, আমি সুবেদার মেজর তানিয়া রায়চৌধুরী রিপোর্ট করছি। আদেশ অনুযায়ী আজ থেকে আমি আধিকারিকভাবে ব্রাভো কোম্পানিতে কোম্পানির ডেপুটি কমান্ডার হিসেবে কর্মরত হব। কোম্পানি কমান্ডারের ঘরের দরজার সামনে তিনি এক জোরালো এবং পরিষ্কার গলায় খবর দিলেন। এক মুহূর্ত পর ভেতর থেকে একটি অলস কণ্ঠস্বর এলো, ভেতরে এসো। কোম্পানি কমান্ডার মেজর অভিজিৎ দেওয়ান প্রায় শুয়ে থাকার মতো করে নিজের চেয়ারে ঝুঁকে বসেছিলেন এবং নিজের সেলফোন দেখছিলেন। তিনি তানিয়াকে অপর থেকে নিচ পর্যন্ত দেখে নিজের অপছন্দের ভাবটি গোপন করলেন না। একজন মহিলা কোম্পানির ডেপুটি কমান্ডার হবে? হেডকোয়ার্টারের কি মাথা খারাপ হয়ে গিয়েছে? তারা কি মনে পড়ে আমাদের কোম্পানি বাচ্চাদের খেলার মাঠ? প্রস্তুত কমান্ডার, আমার মতে লিঙ্গের সাথে পদ বা কর্তব্যের কোনো সম্পর্ক নেই। আমাকে অর্পিত দায়িত্ব আমি পুরোপুরি পালন করব। তানিয়ার গলা একটুও কাঁপল না। মেজর অভিজিৎ বিদ্রুপের হাসি হাসলেন এবং হাত নেড়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমার এই মহান সৈনিক সুলভ মনোভাব আমি পরে মাঝে মধ্যেই দেখব। এখন বাইরে যাও, কাজ বুঝে নেওয়ার জন্য অ্যাডমিনিস্ট্রেশন হাবিলদারের সাথে দেখা করো। এটি ছিল একটি অপমানজনক প্রথম সাক্ষাৎ, কিন্তু তানিয়া নিজের মুখের ভাব একটুও বদলালেন না। সেলাম দেওয়ার পর তিনি শান্তভাবে সেখান থেকে চলে এলেন। এই ধরনের কুসংস্কার তার কাছে স্বাভাবিক ছিল। প্রকৃতপক্ষে এটাই তিনি চেয়েছিলেন। সুবেদার মেজর তানিয়া রায়চৌধুরী। তার মা ছিলেন ভারতীয় স্থলবাহিনী পরিচালনাকারী প্রধান ব্যক্তিত্বদের একজন, লেফটেন্যান্ট জেনারেল শর্মিষ্ঠা রায়চৌধুরী, ৮৮তম মাউন্টেন ডিভিশনের জিওসি। লোকজন তাকে লৌহ মানবী বলে ডাকত। তার পিসি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সৌমিয়া মেনন, গার্ড স্পেশাল ফোর্সের একজন বরিষ্ঠ অধিকারিক, যিনি ভারতের প্রথম মহিলা গার্ডস অফিসারদের মধ্যে একজন ছিলেন। তিনি ছিলেন এক জীবন্ত কিংবদন্তি। সবশেষে ছিলেন তার মাসি ব্রিগেডিয়ার নন্দিনী চৌধুরী, যিনি সামরিক পুলিশ কোর বা এসএমপি এর তদন্ত কেন্দ্রের প্রধান ছিলেন। তিনি এমন এক সামরিক পুলিশ নেত্রী ছিলেন যিনি সেনাবাহিনীর ভেতরের সমস্ত দুর্নীতিকে ধারালো অস্ত্রের মতো কেটে সাফ করে দিতেন। এত দাপুটে পারিবারিক প্রেক্ষাপট থাকা সত্ত্বেও তানিয়া কেন এক প্রত্যন্ত এলাকার ইনফ্যান্ট্রি কোম্পানিতে ডেপুটি কমান্ডার হিসেবে এসেছিলেন? কারণ ছিল একটাই, তার নিজের দৃঢ় বিশ্বাস। সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে তিনি তার মা লেফটেন্যান্ট জেনারেল শর্মিষ্ঠাকে সততার সাথে বিনতি করেছিলেন, মা, যেহেতু আমি একজন সৈনিকের পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তাই আমি পারিবারিক পরিচয় থেকে কোনো সাহায্য নিতে চাই না। আমি শুধু নিজের যোগ্যতার ভিত্তিতে বিচার পেতে চাই এবং নিজের শক্তিতে এগোতে চাই। দয়া করে আমার ব্যক্তিগত রেকর্ড থেকে আপনার সম্পর্কিত সমস্ত তথ্য সরিয়ে দিন। আমাকে একজন সাধারণ সৈনিক হিসেবে বাঁচতে দিন। মেয়ের চোখে নিজের যৌবনকে মনে করিয়ে দেওয়া সেই দৃঢ় সংকল্প দেখে লেফটেন্যান্ট জেনারেল শর্মিষ্ঠা অনেক চিন্তার পর অনুমতি দিয়েছিলেন। তিনি রক্ষা পার্সোনাল ইনফরমেশন সিস্টেম ব্যবহার করে নিজের মেয়ের পারিবারিক তথ্যের জায়গায় শুধু সামরিক পরিবার কথাটি রেখে বাকি বিবরণ গোপন করে দিয়েছিলেন। ফলশ্রুত পুরো সশস্ত্র বাহিনীতে সুবেদার মেজর তানিয়া রায়চৌধুরীর আসল পরিচয় জানা মানুষের সংখ্যা আঙুলে গোনা যেত। তানিয়া তার মায়ের ছায়ায় নয়, বরং নিজের শক্তিতে উজ্জ্বল হতে চেয়েছিলেন। তিনি নন কমিশনড অফিসার স্কুল থেকে শ্রেষ্ঠ হিসেবে স্নাতক হয়েছিলেন, একজন অনুকরণীয় সৈনিক হিসেবে যোগ্যতা অর্জন করেছিলেন এবং বিভিন্ন কৌশলগত প্রতিযোগিতায় জয়ী হয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন। তার সৈনিক সত্তা ছিল খাঁটি। যাই হোক, ব্রাভো কোম্পানি, যেখানে তিনি এইমাত্র এসেছিলেন, সেটি তার আদর্শের
চেয়ে অনেক আলাদা ছিল। ব্রাভো কোম্পানির পরিবেশ বেশ অদ্ভুত এবং বিকৃত মনে হল। সৈনিকদের চোখে কোনো জোশ ছিল না, আর অধিকারিকরা কেবল মেজর অভিজিৎ দেওয়ানের সামনে ভালো সাজার চেষ্টায় ব্যস্ত থাকতেন। মেজর অভিজিৎ ছিলেন সেই ধরনের কমান্ডার যিনি অধস্তনদের ওপর কঠোর এবং ঊর্ধ্বতনদের সামনে মধুর ব্যবহার করতেন। উচ্চতর সদর দপ্তরে তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন, কিন্তু নিজের কোম্পানিতে তিনি এক নায়কের মতো কাজ করতেন। তানিয়ার ডিউটির প্রথম সপ্তাহটি কোম্পানির সমস্যাগুলো শনাক্ত করতেই কেটে গেল। গোলাবারুদ ডিপোর ব্যবস্থাপনা অগোছালো ছিল, সৈনিকদের ব্যক্তিগত সরঞ্জামের অবস্থা ছিল শোচনীয়, এবং সবচেয়ে বড় কথা, সৈনিকদের মধ্যে এক অদৃশ্য হিংসা ও ভয় দেখানোর পরিবেশ ছিল। তানিয়া সাবধানে প্রশাসনিক হাবিলদার বিজয়ের সাথে কথা বললেন। বিজয়জি, মনে হচ্ছে এই কোম্পানিতে সৈনিকদের অবস্থা ভালো নয়, বিশেষ করে সিপাহী অমিত, তাকে খুব বিষণ্ণ দেখাচ্ছে। মনে হয় তার বিশেষ যত্নের প্রয়োজন। হাবিলদার বিজয় ছিলেন একজন অভিজ্ঞ সৈনিক, যিনি অনেক কিছু দেখেছিলেন। তিনি তানিয়ার নজর এড়িয়ে অবহেলার সাথে জবাব দিলেন, সুবেদার মেজর সাহেব, শুরুতে খুব বেশি উৎসাহিত হবেন না। এখানকার ছেলেরা এমনই। সমস্যা খুঁজবেন না, শুধু কমান্ডারের ইচ্ছে পালন করুন। সামরিক চাকরিতে টিকে থাকার এটাই সবচেয়ে আরামদায়ক উপায়। তিনি পুরোপুরি মেজর অভিজিতের ধারায় নিজেকে মানিয়ে নিয়েছিলেন। একজন মানুষের হতাশা যে লড়াই করতে করতে হার মেনে নিয়েছে, তা তার কথায় স্পষ্ট ফুটে উঠছিল। তানিয়া হার মানলেন না। তিনি সরাসরি সৈনিকদের সাথে কথা বলার চেষ্টা শুরু করলেন। বিশ্রামের সময় তিনি ব্যারাকে যেতেন কথা বলতে, এবং প্রশিক্ষণের সময় পিছিয়ে পড়া সৈনিকদের ব্যাগ বহন করতে সাহায্য করতেন ও তাদের উৎসাহিত করতেন। যে সৈনিকরা শুরুতে সতর্ক ছিলেন, তারা ধীরে ধীরে নিজেদের মনের কথা বলতে শুরু করলেন। কিন্তু এই সব কিছুই মেজর অভিজিৎ দেওয়ান লক্ষ্য করছিলেন। তার চোখে তানিয়ার এই কাজগুলো তার নেতৃত্বের প্রতি একটি চ্যালেঞ্জ এবং কোম্পানির স্থায়িত্ব নষ্ট করার মতো বিপজ্জনক কাজ ছিল। তিনি তানিয়াকে নিজের ঘরে ডাকলেন। সুবেদার মেজর তানিয়া, এই সব বোকামুকি হচ্ছে। তুমি কি এটাকে কোনো কাউন্সেলিং সেন্টার মনে করো? তোমার কাজ সৈনিকদের সাথে গল্প করা নয়, বরং আমি যে আদেশ দিই তা ঠিকমতো পালন করা। ফালতু কাজ করো না। প্রস্তুত কমান্ডার। একজন ডেপুটি কোম্পানি কমান্ডারের দায়িত্ব হল কমান্ডারকে সহায়তা করা, কোম্পানির সদস্যদের পরিচালনা করা এবং যুদ্ধের প্রস্তুতি বজায় রাখা। আমি কেবল আমার কর্তব্য পালন করছি। তোমার কথা বলার ভঙ্গি দেখো, তুমি এত বেয়াদবি কথাই শিখলে। এখন আমি বুঝতে পারছি কেন আমি মহিলা সৈনিক পছন্দ করি না। আবেগপ্রবণ, অদক্ষ এবং সাংগঠনিক কাঠামোকে নষ্ট করে দেয়। মেজর অভিজিতের গলা চড়ে গেল। তিনি নিজের মুষ্টি দিয়ে টেবিলে মারলেন এবং চিৎকার করে বললেন, আমার কোম্পানিতে আমার নিয়মে কাজ করো। তুমি যত চেষ্টাই করো না কেন, এখানে আমিই রাজা এবং আমি আইন, বুঝেছ? তানিয়া নিজের ঠোঁট কামড়ে ধরলেন। তার দৃষ্টি শীতল হয়ে গেল। তার মনে হলো এখানে পিছিয়ে আসা উচিত নয়। এটি কেবল মতের পার্থক্য ছিল না, এটি ছিল অন্যায়ের সামনে আত্মসমর্পণ করা বা তার প্রতিবাদ করার মধ্যবর্তী এক সিদ্ধান্ত। আমি একটি অন্যায় আদেশ পালন করতে পারি না। এই একটি বাক্য কোম্পানি কমান্ডারের ঘরের বাতাসকে যেন জমিয়ে দিল। মেজর অভিজিতের মুখ রাগে লাল হয়ে গেল। তিনি তানিয়াকে তীক্ষ্ণ চোখে দেখলেন এবং হুমকি দিয়ে বললেন, আচ্ছা, এই পথই তুমি বেছে নিলে। দেখি তুমি কতদিন টিকে থাকতে পারো। সেই দিন থেকে মেজর অভিজিৎ দেওয়ানের অদৃশ্য তলোয়ার সুবেদার মেজর তানিয়া রায়চৌধুরীর দিকে তাক করা হল। মেজর অভিজিৎ দেওয়ানের প্রতিশোধ নেওয়ার ধরন ছিল অত্যন্ত চালাক এবং সুপরিকল্পিত। তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তানিয়াকে এমন কাজ দিতেন যা সম্পন্ন করা অসম্ভব ছিল। উদাহরণস্বরূপ, রাতে হাতে লিখে কোম্পানির সমস্ত পুরনো সরঞ্জামের একটি তালিকা তৈরি করার আদেশ দেওয়া, অথবা হঠাৎ ভোরে পুরো বাহিনীর এমার্জেন্সি প্যারেড ডাকা এবং তানিয়াকে সবার সামনে অপমান করা, কারণ তার প্রস্তুতি 1 মিনিট দেরি হয়েছিল। একজন ডেপুটি কোম্পানি কমান্ডারের কারণে পুরো কোম্পানির সদস্যদের এইভাবে ভুগতে হচ্ছে। তুমি কি জানো তোমার কারণে আমাদের যুদ্ধের প্রস্তুতি কতটা কমে গিয়েছে? তোমার মধ্যে কি দায়িত্ববোধের কোনো বালাই নেই? সৈনিকরা কিছু বলতে পারল না, কিন্তু তাদের দোষারোপের দৃষ্টি তানিয়ার উপর স্থির ছিল। মেজর অভিজিৎ তানিয়াকে একাকী করার জন্য সৈনিকদের ব্যবহার করলেন। সবচেয়ে লজ্জাজনক ঘটনাটি ঘটল কোম্পানির কৌশলগত মহড়া মূল্যায়নের সময়। তানিয়া একটি প্ল্যাটুনের নেতৃত্ব দিচ্ছিলেন। তার নিঃসিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং নেতৃত্ব ছিল নিখুঁত। হঠাৎ রেডিওতে মেজর অভিজিৎ দেওয়ানের কণ্ঠস্বর শোনা গেল, ব্রাভো প্ল্যাটুন, তৎক্ষণাৎ বর্তমান অবস্থান থেকে পিছিয়ে আসো 300 মিটার।
পেছনের পাহাড়ে আবার একত্রিত হও, দ্রুত কাজ করো, কারণ জানতে চেও না। এটি ছিল এক অযৌক্তিক আদেশ। লক্ষ্যবস্তু সামনেই ছিল এবং পিছিয়ে আসা মানে স্পষ্টতই কৌশলগত ব্যর্থতা। তানিয়া রেডিও ধরলেন। কমান্ডার, এখানে ব্রাভো প্ল্যাটুন কমান্ডার বলছি। শত্রুর প্রতিরোধ এই মুহূর্তে নগণ্য এবং লক্ষ্য দখল করা খুব সম্ভব। দয়া করে পিছিয়ে আসার আদেশের ওপর পুনর্বিবেচনা করুন। চুপ করো। আমার আদেশের বিরোধিতা করার সাহস তোমার কি করে হয়? জলদি পেছনে হটো, এটা একটা আদেশ। শেষ পর্যন্ত তানিয়া তার প্লাটুনের সদস্যদের পিছিয়ে আসতে বাধ্য হলেন। অভ্যাস শেষ হওয়ার পর সবার সামনে মূল্যায়ন পর্বে মেজর অভিজিৎ তানিয়ার দিকে আঙুল তুললেন। এইবার মহড়ার ব্যর্থতার পুরো দায় ব্রাভো প্লাটুন কমান্ডার সুবেদার মেজর তানিয়া রায়চৌধুরীর ওপর। তিনি কোম্পানি কমান্ডারের আদেশ অমান্য করে একাকী কাজ করার চেষ্টা করেছেন এবং পুরো অপারেশনটি নষ্ট করে দিয়েছেন। আমি জানি না এই ধরনের মানসিকতা নিয়ে তিনি কিভাবে ডেপুটি কোম্পানি কমান্ডারের দায়িত্ব পালন করতে পারেন। এটি ছিল এক ডাহা মিথ্যে কথা। তিনি নিজের আদেশকেই ঘুরিয়ে তানিয়ার ওপর দায় চাপিয়ে দিলেন। প্লাটুনের সদস্যরা সত্যিটা জানতেন, কিন্তু কারোর কথা বলার সাহস ছিল না। সেই রাতে তানিয়া গোলাবারুদ ডিপোর পাশে একা ছিলেন। রাগে এবং অসহায়ত্বে তার সারা শরীর কাঁপছিল। একজন সৈনিক হিসেবে তার সম্মান এবং আত্মমর্যাদা বুড়ি তারা ক্ষতবিক্ষত হয়েছিল। এটি কেবল ভয় দেখানো ছিল না, এটি ছিল এক বিদ্বেষপূর্ণ আক্রমণ, যার উদ্দেশ্য ছিল তার অস্তিত্বকে অস্বীকার করা। তার মায়ের মুখ তার চোখের সামনে ভেসে উঠল। কেবল একটি ফোন করেই তিনি এই সমস্ত অন্যায় এক মুহূর্তে শেষ করতে পারতেন, কিন্তু তিনি তা করতে চাইলেন না। আমি একজন সৈনিক, আমি তানিয়া রায়চৌধুরী, আমাকে এখানে ভাঙলে চলবে না। তিনি নিজের চোখের জল গিলে নিলেন। মেজর অভিজিৎ দেওয়ানের কৌশল সফল হয়েছিল। কোম্পানির ভেতরে তানিয়াকে একজন সমস্যা সৃষ্টিকারী এবং স্বার্থপর আধিকারিক হিসেবে চিহ্নিত করা হলো। সৈনিকরা তাকে এড়িয়ে চলত এবং অন্যান্য আধিকারিকরা তাকে প্রকাশ্যেই অবজ্ঞা করত। তিনি পুরোপুরি একা হয়ে পড়লেন। তার একমাত্র আশ্রয় ছিল ফিটনেস রুম। প্রতিদিন ভোরে যখন সবাই ঘুমাত, তিনি উঠে পাঞ্চিং ব্যাগে ঘুষি মারতেন এবং ভারোত্তোলন করতেন। যখন ঘাম বৃষ্টির মতো ঝরত, তখন তিনি এক মুহূর্তের জন্য নিজের মনের ব্যথা ভুলে থাকতে পারতেন। কিন্তু শরীর যত শক্তিশালী হচ্ছিল, তার মনের ক্ষত ততই গভীর হচ্ছিল। রাতে তিনি ঘুমাতে পারতেন না। মেজর অভিজিৎ দেওয়ানের কঠোর শব্দ এবং সহকর্মীদের শীতল দৃষ্টি তার কানে প্রতিধ্বনিত হতো। একদিন সিপাহী অমিত কাঁদতে কাঁদতে তানিয়ার কাছে এলো। ডেপুটি কমান্ডার ম্যাডাম, আমি আর সহ্য করতে পারছি না। নায়ক রাহুল প্রতি রাতে আমার ঘুমে ব্যাঘাত ঘটায়, আমার লকার তল্লাশি করে এবং আমার খাবার চুরি করে, তারপর আমার উপর এই চুরির অপবাদ দেয়। তানিয়া তৎক্ষণাৎ নায়ক রাহুলকে ডাকলেন, কিন্তু রাহুল নির্লজ্জভাবে তা অস্বীকার করল। বিষয়টি মেজর অভিজিৎ দেওয়ানকে জানানো হলে তিনি সবাইকে নিজের ঘরে রাখলেন। তারপর অমিতকে জিজ্ঞেস করলেন, অমিত, তুমি কি সুবেদার মেজর তানিয়ার কাছে অভিযোগ করেছ? অমিত ভয়ে মাথা নিচু করে রইল। অভিজিৎ হাসলেন। সুবেদার মেজর তানিয়া, আপনি আবার সমস্যা তৈরি করছেন। সৈনিকদের মধ্যে এটা একটা ছোট সমস্যা, এটাকে এত বড় করার কি দরকার ছিল? আপনার কারণে তাদের জীবন জটিল হয়ে গিয়েছে। তারপর সবার সামনে তিনি সিপাহী অমিতের গালে জোরে এক থাপ্পড় মারলেন। এত দুর্বল মানসিকতা নিয়ে তুমি সৈনিক হবে কিভাবে? পরের বার ডেপুটি কমান্ডার ম্যাডামকে এইসব ছোটোখাটো সমস্যা নিয়ে বিরক্ত করবে না, বুঝেছ? অমিত ডুকরে কেঁদে উঠল। তানিয়া রাগে ফেটে পড়লেন। কমান্ডার, একজন সৈনিকের উপর শারীরিক নির্যাতন করার নিয়মের স্পষ্ট লঙ্ঘন। তৎক্ষণাৎ ক্ষমা চান। ক্ষমা চাইব? আমি কেন চাইব? এটা কমান্ডের আওতায় এক ধরনের প্রশিক্ষণ। তুমি কি বোঝো সেনাবাহিনীর? আমার কমান্ডে হস্তক্ষেপ করো না, এখনই বাইরে যাও। তানিয়া নড়লেন না। তিনি অমিতকে নিজের পেছনে আড়াল করলেন। সেই সময় মেজর অভিজিৎ দেওয়ানের ধৈর্য শেষ হলো। তিনি পাশে রাখা ফাইলের স্তূপ তুলে তানিয়ার কাঁধে সজোরে মারলেন। পাগল মহিলা, এক বরিষ্ঠ আধিকারিকের বিরোধিতা করার সাহস তোমার কিভাবে হলো? তানিয়ার শরীর টলে গেল। কাঁধে তীব্র যন্ত্রণা হলো, কিন্তু তিনি একটুও চিৎকার করলেন না। এই ঘটনার পর তানিয়ার ওপর সরকারিভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবাধ্যতার অভিযোগ আনা হলো। মেজর অভিজিৎ দেওয়ান ব্যাটালিয়ন কমান্ডারকে এক মিথ্যে রিপোর্ট দিলেন যে তানিয়া শৃঙ্খলা বোঝেন না এবং সৈনিকদের খেপিয়ে তুলছেন। এখন তার পাশে কেউ ছিল না। সময়ের সাথে সাথে তানিয়ার অবস্থা খারাপ হতে থাকল। রাতে তিনি দুঃস্বপ্ন দেখতেন এবং দিনে অকারণে মাথা ব্যথা ও চক্কর আসা শুরু হলো। তার আঙুলে ঝিনঝিনানি এবং শরীরের পেশিতে কাঁপুনি অনুভব হতে লাগল। একদিন ফায়ারিং অনুশীলনের সময় তার হাত এত কাঁপছিল যে তিনি লক্ষ্যভ্রষ্ট হলেন। মেজর অভিজিৎ হাসলেন। দেখেছেন, মহিলা সৈনিকরা এমনই হয়, সামান্য চাপে তাদের হাত কাঁপে, যুদ্ধ হলে এরা আগে পালাবে।
একদিন মেস হলে ট্রে নিয়ে যাওয়ার সময় তার পা হঠাৎ শক্তি হারিয়ে ফেলে এবং তিনি মেঝেতে বসে পড়লেন। মেজর অভিজিৎ কাছে এসে বললেন, সুবেদার মেজর তানিয়া, তোমার কি এই সব নাটক থামবে না? খাওয়ার মতো শক্তিও কি নেই? তার চেয়ে বরং বাড়ি গিয়ে মায়ের দুধ খাও। এই কথাগুলো তীরের মতো তানিয়ার বুকে বিঁধল। মিলিটারি ডাক্তার পরীক্ষা করে বললেন, এটা চাপের কারণে হওয়া নিউরাস্থেনিয়া। কিন্তু মেজর অভিজিৎ তাকে একটুও বিশ্রাম দিলেন না। তাকে দিয়ে অনবরত নাইট গার্ড ডিউটি করানো হলো। সেই বর্ষায় লাদাখের পাহাড়ে এক তীব্র শৈত্য প্রবাহ এলো। মেজর অভিজিৎ এই চরম আবহাওয়ায় প্রশিক্ষণের আদেশ দিলেন। তিনি তানিয়াকে সবচেয়ে ভারী ব্যাগ এবং যোগাযোগের সরঞ্জাম নিয়ে একাই দুর্গম পাহাড়ি পথের টহল দিতে পাঠালেন। অন্ধকার রাতে একা যাওয়া ছিল মৃত্যুর সমতুল্য। তানিয়া আর পারছিলেন না। তার বুক ফেটে যাচ্ছিল যন্ত্রণায়। তার চোখের সামনে তার মা, পিসি এবং মাসির মুখ ভেসে উঠছিল। হঠাৎ তার পা আর হয়ে গেল এবং তিনি সামনের দিকে পড়ে গেলেন। একটি ধারালো পাথরে তার মাথা জোরে আঘাত পেল। জ্ঞান হারানোর ঠিক আগে তিনি রেডিওর বাটন টিপে কোনো ক্রমে বললেন, এখানে ব্রাভো, সুবেদার মেজর তানিয়া, সাহায্যের প্রয়োজন। তার নিথর দেহ ভিজে মাটিতে পড়ে রইল। যখন তানিয়ার রেডিও সংকেত বিচ্ছিন্ন হল, কমান্ড টেন্টের ভেতরের বাতাস থমথমে হয়ে গেল। আধিকারিকরা ঘাবড়ে গেলেন। মেজর অভিজিৎ দেওয়ানও পরিস্থিতির গুরুত্ব বুঝে অনিচ্ছা সত্ত্বেও এক তল্লাশি দল পাঠালেন। ৩০ মিনিট পর তানিয়াকে কাদামাখা অবস্থায় পাওয়া গেল। তার মাথা দিয়ে রক্ত ঝরছিল এবং শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে গিয়েছিল। তাকে তৎক্ষণাৎ ডিভিশন স্বাস্থ্য ইউনিটে নেওয়া হলো, কিন্তু তার চেতনা ফিরল না। ডাক্তার বললেন, মাথার চোট এবং দীর্ঘ সময় ঠান্ডায় থাকার ফলে তার মস্তিষ্কে অক্সিজেনের অভাব ঘটেছে। তাকে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল আর হাসপাতালে পাঠাতে হবে। মেজর অভিজিৎ ভয়ে ফ্যাকাশে হয়ে গেলেন। তিনি বাঁচার জন্য মিথ্যে গল্প সাজালেন। শোনো সবাই, সুবেদার মেজর তানিয়া নিজের অসাবধানতার কারণে পিছলে পড়ে গিয়েছেন। আমি কোনো ভুল আদেশ দিইনি। কেউ অন্য কিছু বললে ফল ভালো হবে না। ভয়ার্ত সৈনিকরা মাথা নাড়ল। অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে দিল্লির দিকে ছুটল। তানিয়ার মস্তিষ্কের ভেতরে এক অদৃশ্য যুদ্ধ চলছিল। হাইপোথার্মিয়া এবং চোটের কারণে তার কোষগুলো মরে যাচ্ছিল। সুবেদার মেজর তানিয়া রায়চৌধুরী হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন। আপনি কি জ্ঞানে আছেন? আপনি কি দেখতে পাচ্ছেন আমি কয়টি আঙুল দেখাচ্ছি? ডাক্তারের কণ্ঠস্বর শোনা গেল, কিন্তু তার চোখের দৃষ্টি কোনো একটি জায়গায় স্থির হতে পারছিল না। এবং সবচেয়ে বড় সমস্যা ছিল তার শরীর। সে তার ডান হাত এবং পা নাড়ানোর চেষ্টা করল, কিন্তু মনে হলো যেন সেগুলো তার নিজের নয়। সেগুলো আর হয়ে গিয়েছিল অথবা ভীষণভাবে কাঁপছিল। যখন সে কথা বলার চেষ্টা করল, তখন তার জিভ আর হয়ে গেল এবং কেবল অস্পষ্ট শব্দই বের হলো। এক তীব্র আতঙ্ক তার পুরো শরীরকে ঘিরে ধরল। কেন? এমন কেন হচ্ছে? আমার শরীর কেন আমার কথা শুনছে না? বেশ কয়েকদিন ধরে নিবিড় পরীক্ষা নিরীক্ষা করা হলো। এমআরআই, ইইজি, ইএমজি। যত বেশি পরীক্ষা করা হলো, মেডিকেল টিমের সদস্যদের মুখ ততই বিষণ্ণ হতে লাগল। অবশেষে নিউরোলজি বিভাগের প্রধান তানিয়ার ঘরে এলেন। তানিয়া অতি কষ্টে নিজের মুখ খুলল। সুবেদার মেজর তানিয়া রায়চৌধুরী, আমাকে অত্যন্ত দুঃখের সাথে এটা জানাতে হচ্ছে, হাইপোথার্মিয়া এবং মস্তিষ্কের গুরুতর আঘাতের ওভারল্যাপিংয়ের কারণে মস্তিষ্কের ক্ষতি আপনার সেরিব্রাল কর্টেক্সের মোটর এরিয়াকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি এক মুহূর্ত থামলেন এবং তারপর সবচেয়ে নিষ্ঠুর শব্দগুলো বললেন। নিদান হল সেকেন্ডারি সেরিব্রাল পালসি। সেরিব্রাল পালসি, ওই শব্দটা তানিয়ার মস্তিষ্কে বিদ্যুতের মতো এসে লাগল। মনে হলো যেন পৃথিবীটা ধসে পড়েছে। তানিয়া রায়চৌধুরীর জীবন একজন সৈনিক, একজন অনুকরণীয় সৈনিক, যে নিজের যোগ্যতায় আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখত। সেই মুহূর্তেই তার সব স্বপ্ন ধুলোয় মিশে গেল। এখন সে ঠিকমতো হাঁটা এবং কথা বলা তো দূরের কথা, অস্ত্র ধরতে পারবে না। সে একজন প্রতিবন্ধী ব্যক্তিতে পরিণত হয়ে গিয়েছিল। নিরাশার গভীরে ডুবে গিয়ে তানিয়া কয়েকদিন খাবার খেতে অস্বীকার করল এবং কেবল কেঁদেই চলল। মেজর অভিজিৎ দেওয়ানের মুখ, তার সহকর্মীদের বিদ্রুপাত্মক হাসি, ভেজা মাটির সেই হাড় কাঁপানো ঠান্ডা তাকে দুঃস্বপ্নের মতো তাড়িয়ে বেড়াতে লাগল। একজন সৈনিক হিসেবে সম্মান, ভবিষ্যৎ সবকিছু শেষ হয়ে গিয়েছিল। যখন সে সবকিছু ছেড়ে দিতে যাচ্ছিল, হঠাৎ একজনের মুখ তার মনে ভেসে উঠল। মা সবসময় শক্ত এবং দৃঢ়, কিন্তু তাকে পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি ভালোবাসতেন। সে তার মাকেই দয়া পাওয়ার মতো অবস্থায় দেখাতে চায়নি, কিন্তু সে এইসব অন্যায়ও এভাবে ঢামাচাপা দিয়ে দিতে পারছিল না। এটা এখন আর কেবল তার নিজের লড়াই ছিল না। আমি হারিনি, এটা অন্যায়ের বিরুদ্ধে একটি যুদ্ধ। সে কাঁপতে থাকা হাত দিয়ে একটি কঠিন সিদ্ধান্ত নিল। অতি কষ্টে নাইট স্ট্যান্ডে রাখা নিজের সেলফোনটা ধরল। স্ক্রিন ছোঁয়ার জন্য তাকে ডজনখানেক চেষ্টা করতে হলো। অবশেষে সে স্পিড ডায়াল বোতাম নম্বর 1 দীর্ঘক্ষণ চেপে ধরল। কয়েকবার রিং হওয়ার পর এক পরিচিত অথচ কর্তৃত্বপূর্ণ গলা শোনা গেল। তানিয়া?
সেটা তার মা ছিলেন। তানিয়া অতি কষ্টে নিজের চোখের জল চেপে ধরল এবং এক তোতলানো কিন্তু স্পষ্ট গলায় বলল, মা, আমি তানিয়া, আমি অসুস্থ। লেফটেন্যান্ট জেনারেল শর্মিষ্ঠা তৎক্ষণাৎ সেই গলার কম্পনার বেদনা চিনে ফেললেন। ফোনের ওপাশে এক মুহূর্তের স্তব্ধতা ছিল। সেই নিস্তব্ধতা ছিল তুফানের আগের শান্তির মতো। তুমি এখন কোথায়? আর্মি হাসপাতাল, দিল্লি। ঠিক আছে, চিন্তা করো না, ওখানেই থাকো, মা আসছে। ফোন কেটে গেল। তানিয়া নিজের ফোনটা ফেলে দিল। মনে হলো যেন তার অবশিষ্ট সবটুকু শক্তি ফুরিয়ে গিয়েছে। কিন্তু অদ্ভুতভাবে তার মন শান্ত লাগছিল। সে এখন আর একা ছিল না। সে এইমাত্র একটি বোতাম টিপে দিয়েছিল যা ভারতের সবচেয়ে শক্তিশালী ঝড়কে তার হাত দিয়ে ডেকে আনবে। নিউরোলজি বিভাগের প্রধান, যিনি তানিয়ার ঘর থেকে বেরিয়েছিলেন, তিনি বিষণ্ণ মনে নিজের অফিসে ফিরে এলেন। তিনি তানিয়ার সেই নিদানপত্রটির দিকে তাকালেন যা তিনি এইমাত্র তানিয়াকে দিয়ে এসেছেন। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এবং দীর্ঘ সময় প্রচণ্ড ঠান্ডায় থাকার কারণে সেকেন্ডারি সেরিব্রাল মোটর কর্টেক্স ড্যামেজ বা সেরিব্রাল পালসি। একজন ডাক্তার হিসেবে তিনি এক প্রতিভাবান তরুণ সৈনিকের জীবন নষ্ট হওয়ার জন্য এক ভারী দায় অনুভব করছিলেন। তিনি দুর্ঘটনার রিপোর্টটি আবার পড়লেন। চরম আবহাওয়ায় অনুশীলনের সময় ব্যক্তিগত অসাবধানতার কারণে দুর্ঘটনা এবং ক্ষতি। বিষয়টা তার কাছে অদ্ভুত ঠেকল। আঘাতের ভয়াবহতা দেখে মনে হচ্ছিল না এটা কোনো সাধারণ দুর্ঘটনা। বিশেষ করে দীর্ঘ সময় হাইপোথার্মিয়ায় থাকাটা তাকে ক্রমাগত ভাবিয়ে তুলছিল। ডাক্তার তার অধিকার ব্যবহার করে ব্রাভো কোম্পানি, যেখানে তানিয়া কর্মরত ছিল, তার মেডিকেল রেকর্ড পরীক্ষা করলেন এবং এক চাঞ্চল্যকর তথ্য পেলেন। ওই ইউনিটে বদলি হয়ে আসার পর থেকে তানিয়া বেশ কয়েকবার মাথা ব্যথা, মাথা ঘোরা এবং হাত কাঁপার মতো স্নায়বিক সমস্যার কথা জানিয়ে মেডিকেল রুমে গিয়েছিল। স্পষ্ট সতর্কবার্তা থাকা সত্ত্বেও ইউনিট তাকে কোনো পদক্ষেপ ছাড়াই চরম আবহাওয়ার অনুশীলনে পাঠিয়েছিল। এটা নিশ্চিতভাবেই কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। তিনি ভাবলেন উচ্চপদস্থ কর্মকর্তাদের এই তথ্য জানানো উচিত, কিন্তু তার প্রতিপক্ষ ছিল সামনের সারির এক ইনফ্যান্ট্রি ইউনিট। সেনাবাহিনীর বন্ধ গণ্ডির ভেতরে তিনি ভয় পেলেন যে তার অভিযোগ হয়তো গ্রাহ্য হবে না, উল্টো তাকেই এর ফল ভুগতে হতে পারে। যখন সে দ্বিধায় ছিলেন তখন তার টেবিলের ফোনটা সজোরে বেজে উঠল। কলার আইডিতে ৮তম মাউন্টেন ডিভিশনের জিওসি অফিস দেখাচ্ছিল। তিনি ঢোক গিলে ফোনটা তুললেন। তৈরি মেজর, ডাক্তার হেদায়েত, নিউরোলজি বিভাগের প্রধান, আর্মি হাসপাতাল, বলছি। ফোনের ওপাশ থেকে এক শীতল এবং ব্যক্তিত্বময়ী নারীর কণ্ঠস্বর এলো। আমি ৮তম মাউন্টেন ডিভিশনের জিওসি লেফটেন্যান্ট জেনারেল শর্মিষ্ঠা রায়চৌধুরী। আমি সুবেদার মেজর তানিয়া রায়চৌধুরী সম্পর্কে কিছু জানতে চাই, যিনি বর্তমানে আপনার হাসপাতালে ভর্তি আছেন। লেফটেন্যান্ট জেনারেল শর্মিষ্ঠা রায়চৌধুরী লৌহ মানবী হিসেবে পরিচিত, মহান কমান্ডার। ডাক্তার হেদায়েত অজান্তেই সোজা হয়ে বসলেন। জি জেনারেল, দয়া করে সুবেদার মেজর তানিয়ার অবস্থা, নিদান এবং অসুস্থতার সঠিক কারণ নির্ভুলভাবে রিপোর্ট করুন। কিছু লুকাবেন না, চিকিৎসা বিজ্ঞানের ভিত্তিতে কোনো মিথ্যে ছাড়া। সেই গলায় এমন এক শক্তি ছিল যা ডাক্তারের বিবেককে যেন ভেদ করে গেল। ডাক্তার হেদায়েত স্থির করলেন যে আর ইতস্তত করার কোনো কারণ নেই। তিনি তার পাওয়া সমস্ত তথ্য খুলে বললেন। তানিয়ার সেরিব্রাল পালসি, দুর্ঘটনার আগের লক্ষণগুলো এবং ইউনিটের অদ্ভুত রিপোর্ট। জেনারেল, আমার চিকিৎসা মতে সুবেদার মেজর তানিয়ার অবস্থা অত্যধিক চাপ এবং দীর্ঘকালীন শারীরিক ধকলের কারণে হয়েছে, যা পরে হাইপোথার্মিয়া এবং মাথায় আঘাতের ফলে আরও খারাপ হয়েছে। এটাকে সাধারণ দুর্ঘটনা মানার পেছনে অনেক অসঙ্গতি আছে। ফোনের ওপাশে এক মুহূর্তের স্তব্ধতা ছিল, একদম বন্ধ করা নিস্তব্ধতা। অবশেষে লেফটেন্যান্ট জেনারেল শর্মিষ্ঠা আবার কথা বললেন। তার গলা এখন আরও নিচু এবং শীতল ছিল। ঠিক আছে ডাক্তার হেদায়েত, সত্যিটা বলার জন্য ধন্যবাদ। তৎক্ষণাৎ তানিয়া সম্পর্কিত সমস্ত মেডিকেল রেকর্ড এবং নোট সুরক্ষিত করুন এবং বাইরের কাউকে কিছু জানাবেন না। আগামীকাল সকালে সেরা পুনর্বাসন এবং নিউরোথেরাপি বিশেষজ্ঞদের একটি তালিকা তৈরি করে আমাকে সরাসরি রিপোর্ট করুন। এটা আমার আদেশ। তৈরি, আদেশ পালন হবে জেনারেল। ফোন রাখার পর ডাক্তার হেদায়েত নিজের পিঠে ঠান্ডা ঘাম অনুভব করলেন। তার মনে হলো এক অসাধারণ তুফান আসতে চলেছে, যার কেন্দ্রবিন্দু হবে সেই ছোট ইউনিটটি যেখানে তানিয়া কর্মরত ছিল। সুবেদার মেজর তানিয়া রায়চৌধুরীর ঘটনা সেনাবাহিনী থেকে শুরু করে গণমাধ্যম পর্যন্ত ছড়িয়ে পড়ল। শুরুতে এটি কেবল একটি ছোট খবর ছিল। সীমান্ত ইউনিটে প্রশিক্ষণ দুর্ঘটনার কারণে মহিলা জিসিও প্রতিবন্ধী। কিন্তু যখন জানা গেল যে তিনি একজন ডিভিশন কমান্ডারের মেয়ে এবং 2 স্টার জেনারেল ও একজন এসএমপি প্রধান ব্যক্তিগতভাবে ইউনিট পরিদর্শন করে কোম্পানি কমান্ডারকে গ্রেফতার করেছেন, তখন গল্পটি দাবানলের মতো ছড়িয়ে পড়ল। মিডিয়ায় বড় বড় শিরোনাম দেখা দিল। জেনারেলের মেয়ে নির্যাতিত, ক্যাপ্টেন গ্রেফতার, সেনাবাহিনীর অভ্যন্তরীণ পচন, তানিয়ার মামলা থেকে ওঠা প্রশ্ন। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও সহানুভূতি ফুটে উঠল।
বিশেষ করে যখন জানা গেল যে তানিয়া নিজের পরিচয় লুকিয়ে নিজের দক্ষতায় মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছিলেন। সংসদের প্রতিরক্ষা কমিটি জরুরি বৈঠক ডাকল এবং প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাপ্রধানকে সেখানে উপস্থিত হয়ে মাথা নত করতে হল। সেনাপ্রধান ব্যক্তিগতভাবে জনগণের কাছে ক্ষমা চাইলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে এবং সামরিক সংস্কৃতিতে আমূল পরিবর্তন আনা হবে। কয়েক মাস পর প্রাক্তন মেজর অভিজিৎ দেওয়ানের বিরুদ্ধে সামরিক আদালতে শুনানি শুরু হল। তাকে চরম অসম্মানের সাথে বরখাস্ত করা হয়েছিল। আদালত কক্ষ, আধিকারিক, মিডিয়া এবং সাধারণ মানুষে পূর্ণ ছিল। অভিজিতের আইনজীবী দাবি করার চেষ্টা করলেন যে অভিজিতের আচরণ প্রশিক্ষণেরই অংশ ছিল এবং তানিয়ার অবস্থা তার জন্মগত রোগের কারণে হয়েছে। কিন্তু ব্রিগেডিয়ার নন্দিনীর দল যে প্রমাণ পেশ করল তাতে অভিজিতের সব যুক্তি ধুলোয় মিশে গেল। শুনানির সবচেয়ে বড় মুহূর্তটি ছিল যখন তানিয়া রায়চৌধুরী হুইলচেয়ারে বসে সাক্ষী হিসাবে দাঁড়ালেন। পুনর্বাসন চিকিৎসার মাধ্যমে তার কথা বলার ক্ষমতা কিছুটা ফিরেছিল, কিন্তু শরীর তখনও অসাড় ছিল। সামরিক প্রসিকিউটর জিজ্ঞেস করলেন, সাক্ষী, আপনি কি আসামি অভিজিৎ দেওয়ানকে ক্ষমা করতে পারবেন? তানিয়া মাইক্রোফোন ধরলেন এবং অতি কষ্টে কিন্তু স্পষ্ট গলায় বললেন, আমি অভিজিৎ দেওয়ানকে একজন ব্যক্তি হিসাবে ঘৃণা করি না, কিন্তু তার কাজ এবং সেনার ভেতরের সেই ভুল সংস্কৃতি যা এই কাজকে সম্ভব করেছে তাকে আমি কখনো ক্ষমা করতে পারব না। আমার মতো আর কেউ যেন এমন পরিস্থিতির শিকার না হয়, তাই তাকে অপরাধের উপযুক্ত শাস্তি পেতেই হবে। তার এই কথাগুলো আদালত কক্ষে গভীর প্রভাব ফেলল। অবশেষে বিচারক রায় দিলেন, অভিজিৎ দেওয়ানকে ক্ষমতার অপব্যবহার, মারধর এবং জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত করে 15 বছরের কারাদণ্ড দেওয়া হল। হাবিলদার বিজয়কে 2 বছরের জেল দেওয়া হল। রায় শোনার পর অভিজিৎ আদালত কক্ষেই অজ্ঞান হয়ে গেল। উপস্থিত সবাই হাততালি দিয়ে ন্যায় বিচারকে স্বাগত জানাল। শুনানি শেষ হওয়ার পর তানিয়া তার মা লেফটেন্যান্ট জেনারেল শর্মিষ্ঠা, পিসি লেফটেন্যান্ট জেনারেল সৌম্যা এবং মাসি ব্রিগেডিয়ার নন্দিনীর সাথে আদালত কক্ষ থেকে বেরোলেন। তারা কোনো কথা না বলে তানিয়ার হুইলচেয়ার ঠেলে নিয়ে চললেন। দীর্ঘ লড়াই শেষ হলেও তানিয়ার নিজের লড়াই তখনও বাকি ছিল। তাকে প্রতিদিন কঠিন পুনর্বাসন চিকিৎসার মধ্য দিয়ে যেতে হতো, আর অঙ্গপ্রত্যঙ্গকে সচল করা এবং আবার কথা বলা শেখাটা ছিল এক অসহ্য যন্ত্রণা। কিন্তু তিনি হার মানলেন না। সেই একই মনের জোর যা তাকে সৈনিকের প্রশিক্ষণে টিকিয়ে রেখেছিল এখন সুস্থ হওয়ার জেদ হয়ে জ্বলতে লাগল। তার পাশে সবসময় তার পরিবার ছিল। শর্মিষ্ঠা প্রতি সপ্তাহান্তে মেয়ের কাছে আসতেন, সৌম্যা তাকে হাসাতেন এবং নন্দিনী সমস্ত আইনি সহায়তা দিতেন। সময়ের সাথে সাথে তানিয়াকে স্বাস্থ্যগত কারণে সেনাবাহিনী থেকে অবসর দেওয়া হলো। যেদিন তিনি উর্দি ছাড়লেন সেদিন তাকে বেশ দৃঢ় দেখালো। সৈনিক হওয়ার স্বপ্ন শেষ হয়ে গেলেও তিনি এক নতুন স্বপ্ন দেখতে শুরু করলেন। নিজের অভিজ্ঞতার ভিত্তিতে তিনি সেনাবাহিনীর মানবাধিকার রক্ষা এবং আহত সৈনিকদের সুচিকিৎসার জন্য কাজ করার সিদ্ধান্ত নিলেন। তিনি ইন্ডিয়ান সোলজার সাপোর্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলেন। এই ফাউন্ডেশন নির্যাতিত সৈনিকদের আইনি পরামর্শ দেয় এবং পুনর্বাসনে সাহায্য করে। হুইলচেয়ারে বসা তার মূর্তিটি এখন আর দুর্বলতার প্রতীক ছিল না, বরং এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের এক মেডেল। কয়েক বছর পর তানিয়া রায়চৌধুরী ভারতের অন্যতম প্রভাবশালী মানবাধিকার কর্মী হয়ে উঠলেন। তিনি এখন হুইলচেয়ার ছাড়াই লাঠির সাহায্যে হাঁটতে পারতেন। তার কথা বলায় এখনও সামান্য জড়িয়ে যাওয়ার ভাব ছিল, কিন্তু তার কথায় এক অনন্য শক্তি ছিল। তিনি দেশের বিভিন্ন প্রান্তের একাডেমিগুলোতে গিয়ে ভাষণ দিতেন। তিনি বলতেন, প্রকৃত শক্তি অধস্তনদের দমানোর মধ্যে নেই, প্রকৃত শক্তি লুকিয়ে আছে তাদের রক্ষা করার নেতৃত্বের মধ্যে। আমি আশা করি আপনারা আমার ওপর হওয়া অন্যায়ের পুনরাবৃত্তি করবেন না, বরং আমার মতো ভুক্তভোগীদের রক্ষা করবেন। তার এই কথাগুলো তরুণ সৈনিকদের হৃদয়ে গেঁথে যেত। তার ফাউন্ডেশন এখন সরকারের সাথে মিলে বড় বড় নীতি তৈরি করছিল। ব্রাভো কোম্পানি এখন একদম বদলে গিয়েছিল। অভিজিৎ দেওয়ানের রাজত্ব শেষ হয়ে সেখানে শ্রদ্ধা ও আলোচনার সংস্কৃতি তৈরি হয়েছিল। সিপাহী অমিত এখন একজন দক্ষ হাবিলদার এবং সেকশন কমান্ডার। সে মাঝে মাঝে তানিয়ার ফাউন্ডেশনে দান করত। সেনাপ্রধান তানিয়ার ঘটনাটিকে একটি শিক্ষা হিসেবে গ্রহণ করলেন, যাতে ভবিষ্যতে এমন আর না ঘটে। অভিজিৎ দেওয়ানের নাম ইতিহাসের পাতায় এক কলঙ্কিত কমান্ডার হিসেবে থেকে গেল, আর তানিয়া হয়ে উঠলেন অপরাজেয় সৈনিক সত্তার প্রতীক। যে মাটিতে একটি ফুলকে পিষে দেওয়া হয়েছিল, সেখানে এখন নতুন আশার ফুল ফুটতে শুরু করেছে। এক উজ্জ্বল শরতের বিকেলে দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে 4 জন মহীয়সী নারী একত্রিত হলেন। লেফটেন্যান্ট জেনারেল শর্মিষ্ঠা, লেফটেন্যান্ট জেনারেল সৌম্যা এবং সদ্য পদোন্নতি পাওয়া ব্রিগেডিয়ার নন্দিনী চৌধুরী। তাদের সাথে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন তানিয়া রায়চৌধুরী। তিনি তানিয়ার দাদু জাতীয় নায়ক প্রয়াত জেনারেল অরুণ রায়চৌধুরীর স্মৃতির সামনে দাঁড়িয়েছিলেন। লেফটেন্যান্ট জেনারেল শর্মিষ্ঠা প্রথমে সালাম দিলেন এবং মনে মনে বললেন, বাবা, আমাদের তানিয়া এখন আমার থেকেও শক্তিশালী হয়ে উঠেছে।
ব্রিগেডিয়ার নন্দিনী স্মৃতিটি পরিষ্কার করলেন। অবশেষে তানিয়া তার লাঠিটি পাশে রেখে দাদুর স্মৃতির সামনে মাথা নত করলেন। তিনি বললেন, দাদু, আমি উর্দি ছেড়ে দিলেও আপনার দেওয়া সৈনিকের আদর্শ আমার হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। এখন আমি অন্যভাবে দেশের সেবা করব। আপনি উপর থেকে আশীর্বাদ করবেন। 4 জন মিলে অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলেন। তাদের কাছে তখন পদমর্যাদা বড় ছিল না। তারা ছিলেন একটি পরিবার যারা একে অপরকে ভালোবাসে। সূর্য যখন ডুবল এবং আকাশে তারা দেখা গেল, শর্মিষ্ঠা তানিয়ার কাঁধে হাত রেখে বললেন, তানিয়া, ওই তারাগুলোর দিকে তাকাও। একটা তারা হয়তো দুর্বল মনে হতে পারে, কিন্তু সবাই মিলে পুরো আকাশকে আলোকিত করে। আমরাও সেই তারাগুলোর মতোই, যারা একে অপরকে আলো দিই এবং রক্ষা করি। তানিয়া হাসলেন। তার সেই হাসিতে এক শান্ত সুন্দর আভা ছিল, যা কেবল বিজয়ীদের মুখেই দেখা যায়। তার চোখের জল এখন আর যন্ত্রণার ছিল না, তা ছিল এক নতুন ভোরের প্রতীক্ষায়। 4 জন মিলে রাতের আকাশের নিচে এক সুন্দর আগামীর শপথ নিলেন।